হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। তোমাদের পান্ডে কোচিং সেন্টার সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমরা একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষাকে টার্গেট করে কিন্তু একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও এবং এই চ্যানেলের প্রথমবার আসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, এছাড়া দেখো আমাদের পান্ডে কোচিং সেন্টারে কিছু আবাসিক সিস্টেম রয়েছে। আবাসিক ক্লাস সম্বন্ধে আমরা একটু জানিয়ে রাখি তোমাদের। তো আবাসিক ক্লাসের থাকা খাওয়া এছাড়া ফিজিক্যাল ট্রেনের দ্বারা সকল ব্যবস্থা কিন্তু রয়েছে। তো যারা আবাসিকের থেকে পড়াশোনা করতে চাও এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি যারা চাকরিটা পেতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো এবং এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও 7718178338। এই নাম্বারটিতে অবশ্যই ফোন করে নিও। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাস। চলো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি আছে। আজকের প্রথম প্রশ্ন, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত থাকে না? কি আছে প্রশ্ন? অপশন দেখে নেব, সাম্যের অধিকার, বাক স্বাধীনের অধিকার, ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাস করার অধিকার, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। কোনটা রয়েছে জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? চলো অ্যান্সার জানার আগে আমরা একটু মৌলিক অধিকার সম্বন্ধে একটু হালকা একটু ইনফরমেশন জেনে নিই। চলো, তো মৌলিক অধিকারটি কত নম্বর ধারায় আছে? মৌলিক অধিকার, তো মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাতে কি রয়েছে? আমাদের মৌলিক অধিকার রয়েছে। ওকে, কত নম্বর পার্টে আছে মৌলিক অধিকার? পার্ট 3 তে আছে। ওকে, পার্ট 3 তে রয়েছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া, মনে রাখবে ইউএসএ বা আমেরিকা থেকে নেওয়া হয়েছে কিন্তু মৌলিক অধিকারটি নেওয়া হয়েছে। ওকে, বর্তমানে কয়টি আছে মৌলিক অধিকার? বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে আমাদের। কয়টি আছে বর্তমানে? 6টি মৌলিক অধিকার আছে। যেমন সাম্যের অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার, তারপর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে, এছাড়া কিন্তু রয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতা অধিকার রয়েছে, সংখ্যালঘুদের স্বাধীনতা অধিকার রয়েছে, এরকম বিভিন্ন 6টা স্বাধীনতা অধিকার রয়েছে। ওকে, দেখো অপশন এ তে কি আছে? সাম্যের অধিকার। কত নম্বর ধারায় আছে সাম্যের অধিকার? 14 নম্বর ধারায় কিন্তু রয়েছে সাম্যের অধিকার। বাক স্বাধীনতা অধিকার এবং ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাসের অধিকার, দুটোই কিন্তু 19 নম্বর ধারাতে আছে। ঠিক আছে, ওকে, 19 নম্বর ধারাতে আছে। তো অপশন ডি কে আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এটা কত নম্বর ধারায় আছে? এটা কিন্তু 21 নম্বর ধারায় আছে। ওকে, 21 নম্বর ধারা। মনে রাখবে এইটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মানে যদি কখনো জরুরি অবস্থা জারি করা হয়, এই 20 এবং 21, ঠিক আছে, 20 এবং 21 এই দুটি ধারাকে কিন্তু কখনোই রদ করা যাবে না। ঠিক আছে, এই দুটো ধারা সবসময় থাকবে এটা। ঠিক আছে, ওকে, এবার এই যে জরুরি ব্যবস্থা, এই জরুরি ব্যবস্থার ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু জার্মানি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে জার্মানি থেকে জরুরি ব্যবস্থার ধারণাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 2 কি আছে? হরপ্পা সভ্যতার কোন শহরটি বর্তমানে বৃহত্তম স্থান হিসাবে বিবেচনা করা হয়? কোনটা হবে? কোনটা হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান? হরপ্পা সভ্যতা সম্বন্ধে বলার আগে একটু হরপ্পা সভ্যতা সম্বন্ধে একটু হালকা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। হরপ্পা সভ্যতার প্রথম ধ্বংসাবশেষে কে ইঙ্গিত দেয়? 1826 সালে 1826 চার্লস ম্যাসন প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে ইঙ্গিত দেয়। ওকে, এছাড়া হচ্ছে এছাড়া 1921 সালে দয়ারাম সাহানি এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এবার শুনে রাখো একটু, হরপ্পাটা বর্তমানে কোথায় রয়েছে? হরপ্পা বর্তমানে পাঞ্জাবের মন্টোগোমারি জেলা রয়েছে। কোন নদীর তীরে রয়েছে? রাভি নদীর তীরে আছে। আর মহেঞ্জোদারো সিন্ধুর লারকানা প্রদেশে আছে, সিন্ধু নদীর তীরে রয়েছে। ঠিক আছে, ওকে, এবার এই হরপ্পা সভ্যতার নামকরণ কে করে? হরপ্পা সভ্যতার নামকরণ করে হচ্ছে জন মার্শাল। হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষের সময়কালটা কত? টোটাল হরপ্পা সভ্যতার সময়কাল হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে হরপ্পা সভ্যতার সময়কাল। ঠিক আছে, মানে এই সভ্যতায় এই সময়কালটা ছিল। রেডিও কার্বন ডেটিং অনুসারে এটাই হচ্ছে হরপ্পা সভ্যতার প্রকৃত সময়কাল। ঠিক আছে, ওকে, চলো এবার দেখে নি কোনটা হবে অ্যান্সার, কোনটি বৃহত্তম স্থান, কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে রাখি গ্রহী।
ঠিক আছে, রাখি গ্রহী হচ্ছে এটা হচ্ছে সব থেকে বৃহত্তম স্থান। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে হরিয়ানা, মনে রাখবে এটা হচ্ছে হরিয়ানা রয়েছে। ওকে, এটা কিন্তু রয়েছে হরিয়ানাতে রয়েছে রাখি গ্রহী। ওকে, দেখো বাকি অপশনগুলো আমরা দেখবো একটু। যেমন হরপ্পা, হরপ্পা সম্বন্ধে একটু আগে বললাম। কালীবঙ্গান কোথায় আছে? কালীবঙ্গান রয়েছে কিন্তু রাজস্থান। কালীবঙ্গান কোথায় আছে? রাজস্থান। কালীবঙ্গানে আমরা মেইনলি কি পাওয়া যায়? কালীবঙ্গানে কিন্তু কি পাওয়া যায়? উটের হাড় পাওয়া যায়, কাঠের লাঙল পাওয়া যায় কিন্তু কালীবঙ্গানে। লোথাল একটা বিখ্যাত একদম গুরুত্বপূর্ণ সাইট, কোথায় রয়েছে? লোথাল রয়েছে গুজরাট। লোথাল কোথায় আছে? গুজরাট। ওকে, লোথাল কে আবিষ্কার করে? এটা আসে পরীক্ষা, SR রাও লোথাল আবিষ্কার করে। লোথালে কি পাওয়া যায়? লোথালে হচ্ছে পৃথিবীর প্রথম প্রাকৃতিক সমুদ্র বন্দর হচ্ছে লোথালে আছে। এছাড়া লোথালে আমরা জোড়া কবরের প্রমাণ পাই, মানে পুরুষ ও নারীর একসাথে কবরের প্রমাণ পাওয়া যায়, যা লোথালে পাওয়া যায়। এছাড়া কিন্তু লোথালে আমরা ধানের তুষ প্রমাণ পাই। ঠিক আছে, লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে হচ্ছে মানে বন্দর থেকে আমদানি রপ্তানি হতো এই লোথাল থেকে। ঠিক আছে, ওকে, প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে মনে রাখতে হবে এগুলো। চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কি আছে? কোন গুপ্ত রাজা তার সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীতে তৈরি করেন? কোন রাজা তার রাজধানী উজ্জয়িনীতে তৈরি করেন? ভালো প্রশ্ন আছে। অপশন দেখে নেবো, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজধানী উজ্জয়িনীতে ট্রান্সফার করেন। ওকে, তার প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে ছিল তার প্রথম রাজধানী। তার সেকেন্ড রাজধানী হয়ে যায় হচ্ছে মানে রাজধানী ট্রান্সফার করা হচ্ছে উজ্জয়িনীতে। ওকে, এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল হচ্ছে গুপ্ত যুগের একজন বিখ্যাত ব্যক্তি ছিল। তার রাজসভা কি ছিল? নবরত্ন ছিল, যার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি ছিল হচ্ছে কালিদাস, তার রাজসভায় ছিল। ঠিক আছে, ওকে, এবার এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি কি ছিল? তার উপাধি ছিল হচ্ছে বিক্রমাদিত্য, তার উপাধি ছিল হচ্ছে সকারি, তার উপাধি ছিল হচ্ছে দেবগুপ্ত। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এগুলো। এছাড়া তিনি হচ্ছে গুপ্ত যুগের প্রথম রাজা যিনি হচ্ছে সোনার মুদ্রা চালু করেন, রূপার মুদ্রা তিনি চালু করে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, সমুদ্রগুপ্ত, পরীক্ষা প্রশ্ন আছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? তাকে ভারতের নেপোলিয়ান বলা হতো এবং গুপ্ত যুগের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছে? ডক্টর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছে। ওকে, এছাড়া তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল হচ্ছে সর্বযোচ্ছেতা তাকে বলা হতো। ওকে, তার উপাধি ছিল হচ্ছে অপ্রতিরোধ উপাধি ছিল তার। ওকে, এছাড়া হচ্ছে তাকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র বলা হতো, তাকে বলা হতো কবিরাজ বলা হতো, কারণ তার সঙ্গীতের প্রতি আলাদা একটা অনুরাগ ছিল, তাকে কবিরাজ বলা হতো। এই সমুদ্রগুপ্তকে বলা হতো। ঠিক আছে, স্কন্দগুপ্ত কি বলা? তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কে বলেছে? ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছে। কি কারণে? কারণ তিনি হুনদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন, তাই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। ঠিক আছে, অপশন ডি কি আছে? কুমারগুপ্ত। কুমারগুপ্ত কি ছিল? দেখো কুমারগুপ্ত হচ্ছে গুপ্ত যুগের রাজা, যার উপাধি কি ছিল? মহেন্দ্র দ্বিত্ব। মনে রাখবে মহেন্দ্র দ্বিত্ব উপাধি ছিল হচ্ছে কুমারগুপ্তের, এবং তিনি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু রিসেন্টলি খবরে আছে, সম্প্রতি সূচনা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের যে কোনো পরীক্ষার জন্য, কুমারগুপ্ত। ঠিক আছে, তো যা যে ইনফরমেশন বললাম অবশ্যই নোট ডাউন করে নাও। যে কোনো পরীক্ষায় এই প্রশ্ন কমন না আসলে কিন্তু যা যা ইনফরমেশন বলছে সেখান থেকে তুমি কমন পেতে পারো যদি তুমি সিরিয়াস ভাবে পড়াশোনা করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 4 কি আছে? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? খুব ভালো একটা প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ওকে, জাস্ট তোমাদের কিন্তু অ্যান্সার আমি বলছি না, আমি তোমাদের একাধিক ইনফরমেশন বলছি, এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো, তোমারই কাজে লাগবে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটা? তারাপুর, নারোরা, কালপক্কম, কোটা। কোনটা হবে অ্যান্সার? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে কিন্তু তারাপুর। কোথায় অবস্থিত এটা? এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর, এটা কিন্তু প্রথম। ঠিক আছে, আর অপশন বি কি আছে? নারোরা। কোথায় আছে? নারোরা হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ। মনে রাখবে নারোরা কোথায় আছে? নারোরা হচ্ছে উত্তরপ্রদেশ। ভেরি ইম্পর্টেন্ট, নারোরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? উত্তরপ্রদেশ। কালপক্কম কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে কিন্তু কালপক্কম, এবং কালপক্কম হচ্ছে ভারতবর্ষের বর্তমানে সব থেকে বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। ঠিক আছে, কি বললাম? ভারতের বর্তমানে বৃহত্তম পারমাণবিক কেন্দ্র।
ওকে, কোটা কোথায় আছে? কোটা, কোটা কিন্তু রয়েছে রাজস্থান। ওকে, রাজস্থান। এছাড়া রাজস্থানে কিন্তু আরেকটা আছে রাওয়াত ভাট্টা, নাম মনে রাখবে, রাজস্থানের রাওয়াত ভাট্টাও কিন্তু একটা উল্লেখযোগ্য পারমাণবিক কেন্দ্র। ওকে, মনে রাখবে। তাহলে কি হলো? ইউপি নারোডা, তামিলনাড়ু কালপক্কম এবং রাজস্থানে কোটা। তারাপুর তো বললাম, মহারাষ্ট্র হবে অ্যান্সার। ওকে, এবার হচ্ছে পরীক্ষা আসতে পারে ভারতের প্রথম ওই পারমাণবিক নিউক্লিয়ার রিসার্চ কোনটা, যেটাকে বলো অপসরা, ঠিক আছে, সরি নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর হচ্ছে অপসরা, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 5। কোশ্চেন 5 কি আছে? অনিচ্ছাকৃত বেকারত্ব বলতে কি বোঝায়? অপশনগুলো ভালো করে তোমরা দেখে নাও, আর যারা অ্যান্সার করবে অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে পারো। অপশন এ আছে যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ জানে তাই বেকার। যারা কাজ করতে ইচ্ছুক নয় কিন্তু কাজ জানে, আর যারা কাজ করতে ইচ্ছুক এবং কাজ জানে কিন্তু বেকার। ঠিক আছে, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে সঠিক অ্যান্সার? তো অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, মানে যারা কাজ করতে ইচ্ছুক, কাজ জানে কিন্তু বেকার। যেমন বর্তমানে ভারত তথা পশ্চিমবঙ্গের যেই বেকার বা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বেকাররা, তারাই কিন্তু এই ধরনের বেকারত্ব পড়বে। যারা যারা হচ্ছে কাজও জানে, কাজ করতেও ইচ্ছুক কিন্তু বেকার, তারা হচ্ছে অনিচ্ছাকৃত, মানে ইচ্ছা নেই বেকারত্ব থাকার, তাও বেকারত্ব, এটাকে বলা হয় অনিচ্ছাকৃত বেকারত্ব। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন 6। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু বলে রাখি, যারা এই চ্যানেলের প্রথমবার এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, এছাড়া কমেন্ট করো, কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ টাচ অফ টেনিস বইটি কার লেখা? কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এ টাচ অফ টেনিস কার লেখা? সানিয়া মির্জা, রামনাথন ও রমেশ কৃষ্ণন, লিয়ান্ডার পেজ, মহেশ ভূপতি। কার লেখা এ টাচ অফ টেনিস? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার কোনটা হয়ে যাবে? রামনাথন ও রমেশ কৃষ্ণন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এ টাচ অফ টেনিস। ওকে, চলো নেক্সট কোশ্চেন 7। কি আছে? আলমাটি বাঁধ কোন রাজ্যে রয়েছে? ভারতের আলমাটি বাঁধ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে কর্ণাটকে রয়েছে ভারতের আলমাটি বাঁধ। এটা এটা হচ্ছে কোন নদী রয়েছে? এটা কিন্তু কৃষ্ণা নদী। ওকে, কর্ণাটকের কৃষ্ণা নদী রয়েছে কিন্তু আলমাটি বাঁধ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 8। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? রাজেন্দ্র প্রসাদ, অপশন বি আছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। কোনটা হবে? কোনটা হবে? এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে জওহরলাল নেহরুর লেখা কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া। দেখো জওহরলাল নেহরু এই বইটি ছাড়াও আরো একাধিক বই লেখেন, যেগুলো পরীক্ষা আসে, সেগুলো আমি বলবো এখানে। তো এছাড়া তিনি হচ্ছে, তার একটা বই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। কি বললাম? অ্যান অটোবায়োগ্রাফি। কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। ঠিক আছে, এছাড়া তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ফ্রম ফাদার্স টু ডটার। তিনি যখন তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যখন চিঠি লিখতেন, ঠিক আছে, তখন তারা সেই সেই চিঠিগুলোকে একত্রিত করে একটা বই লেখা হয়, যেটাকে বলা হয় ফ্রম ফাদার্স টু ডটার। ঠিক আছে, এছাড়া তার বই হচ্ছে এ গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, ভালো বই। এ গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি কার লেখা? জওহরলাল নেহরুর লেখা, মনে রাখবে অবশ্যই। অপশন এ আছে কি রাজেন্দ্র প্রসাদ, তার লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিয়া ডিভাইডেড, রাজেন্দ্র প্রসাদ। মহাত্মা গান্ধী লেখা একাধিক বই আছে, যেমন ইম্পর্টেন্ট তার আত্মজীবনী হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ওকে, ঠিক আছে। বল্লভভাই প্যাটেলের লেখা গ্রন্থের নাম হচ্ছে কি? দ্য সর্দার অফ ইন্ডিয়া, ভালো একটা বই। ঠিক আছে, ওকে, প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো বললাম অবশ্যই নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন 9। গিদ্দা কোথাকার লোকনৃত্য? গিদ্দা পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, পাঞ্জাব, লাদাখ। কোনটা হবে? গিদ্দা কোথাকার নৃত্য? অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিন্তু পাঞ্জাব। পাঞ্জাবের কিন্তু নৃত্য হচ্ছে গিদ্দা, মনে রাখবে। ঠিক আছে, ওকে, মনে রাখবে কি বললাম? পাঞ্জাবের নৃত্য হচ্ছে গিদ্দা। চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন 10। মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস কার রচনা? শূদ্রক, বিশাখ দত্ত, ভারবি, দণ্ডী। কার লেখা এই মুদ্রা রাক্ষস? কোনটা অ্যান্সার হয়ে যাবে? বিশাখ দত্তের লেখা কিন্তু গ্রন্থের নাম কিন্তু মুদ্রা রাক্ষস। ঠিক আছে, ওকে। এবার মুদ্রা রাক্ষস থেকে মূলত আমরা কি জানতে পারি? মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্যের সহায়তায়
নন্দ বংশকে ধ্বংস করে মৌর্য বংশ যে প্রতিষ্ঠা করেন সে কথা আমরা জানতে পারি মুদ্রা রাক্ষস জানতে পারি। ঠিক আছে, এবং মনে রাখবে এই বিশাখ দত্তের মুদ্রাক্ষস গ্রন্থে চন্দ্রগুপ্তকে বলা হয়েছে বৃষল বা কুলহীন, মানে যার কোনো বংশ নেই, যে নিজ বংশ। কে বলেছে? এই বিশাখ দত্তের মুদ্রাক্ষস গ্রন্থে চন্দ্রগুপ্তকে নিজ জাতি বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, এবং বিশাখ দত্তের লেখা আরেকটা গ্রন্থ আছে, পরীক্ষা আসে, দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্ত গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার ভাই রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেন, সেই ঘটনা জানতে পারি আমরা এই দেবী চন্দ্রগুপ্ত মানে দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থ থেকে জানতে পারি, যেটা বিশাখ দত্তের লেখা গ্রন্থ। ঠিক আছে, অপশন এ কি আছে? শূদ্রক। শূদ্রকের লেখা গ্রন্থের নাম কি? মৃচ্ছকটিকম, শূদ্রকের লেখা গ্রন্থ। ওকে, ভারবির লেখা গ্রন্থের নাম কি? কিরাতা জুর্নিয়ম, ভারবির লেখা গ্রন্থ কিরাতা জুর্নিয়ম। ওকে, দণ্ডির লেখা গ্রন্থের নাম কি? 10 কুমার চরিত। কার লেখা? দণ্ডির লেখা 10 কুমার চরিত। প্রত্যেকটা যা যা বললাম গ্রন্থগুলো বারবারই এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 11, ভারতের প্রথম কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু হলো? রিসেন্ট 2024-এ চালু হলো। ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা। বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, গুজরাট, কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু হলো? কোনটা হবে অ্যান্সার? অপশন সি হবে সঠিক অ্যান্সার। উত্তরাখণ্ডে কিন্তু রিসেন্টলি ইউনিফর্ম সিভিল কোড চালু হলো। এবার দেখো এই যে ইউনিফর্ম সিভিল কোড, এটা কোথায় আছে এবং কত নম্বর ধারায় আছে? এটা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড এটা 44 নম্বর ধারাতে কিন্তু রয়েছে। কিসের মধ্যে আছে? এটা কিন্তু ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, বাংলায় রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মধ্যে রয়েছে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড, যেটা 44 নম্বর ধারাতে আছে। ওকে, এবার ডিপিএসপি এটা কত নম্বর ধারাতে আছে? টোটাল 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু রয়েছে ডিপিএসপি। ঠিক আছে, কত নম্বর পার্টে আছে? পার্ট 4 এ আছে, পার্ট 4। ওকে, নেক্সট কোশ্চেন 12, জওহরলাল নেহরু কাকে ভারতে জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? রামতনু লাহিড়ী, কেশবচন্দ্র সেন, ডিরোজিও, রামমোহন রায়। কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন? কোনটা হবে অ্যান্সার? রাজা রামমোহন রায়কে কিন্তু তাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছে কিন্তু জওহরলাল নেহরু। এবার রাজা রামমোহন রায়ের জন্ম কোথায় হয়? তার জন্ম হয় হুগলি জেলার রাধানগর গ্রামে 1772 সালে। তার মৃত্যু কোথায়? তার মৃত্যু 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তার মৃত্যু হয়। ঠিক আছে, এবার রামমোহন রায় যাকে হচ্ছে মানে যিনি বহু কাজ করেন, ঠিক আছে, মানে ভারতবর্ষে তিনি, তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ তাকে বলা হয়, তাকে ভারতের নবজাগরণ সৃষ্টিকর্তা তাকে বলা হয়, তিনি ভারতের প্রথম নবজাগরণ ঘটিয়েছিলেন। ঠিক আছে, এবং তিনি 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 সালে তিনি হচ্ছে ব্রহ্ম সভা এবং 1830 সালে তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তিনি। ঠিক আছে, আর পণ্ডিত দেখো অপশন বিতে আছে হচ্ছে কেশবচন্দ্র সেন, একজন বিখ্যাত ব্যক্তি কেশবচন্দ্র সেন, যিনি কিন্তু ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কি বললাম? ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। কত সালে? 1866 সালে প্রতিষ্ঠা হয়, 1866। ওকে, ডিরোজিও নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা হচ্ছে ডিরোজিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন 13, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? কে ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক? শিশির কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, ঈশ্বর গুপ্ত আর দেবেন্দ্রনাথ ঠাকুর। কে ছিলেন? কে ছিল হচ্ছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক? কে ছিল? এক মিনিট, কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কোনটা হবে? অমৃতবাজার পত্রিকার সম্পাদক কি হবে? শিশির কুমার ঘোষ কিন্তু অমৃতবাজার পত্রিকার সম্পাদক। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সম্পাদক। ওকে, চলো বাকি অপশনগুলো দেখে নিই আমরা। যেমন কেশবচন্দ্র সেনের একটা উল্লেখযোগ্য নিউজ পেপার কি আছে? ইন্ডিয়ান মিরর। কি বললাম? ইন্ডিয়ান মিরর, কেশবচন্দ্র সেন। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা পত্রিকা কি আছে? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকরের সম্পাদক কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর কি ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকা, মনে রাখবে তত্ত্ববোধিনী পত্রিকা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, প্রত্যেক যা যা বললাম নিউজ পেপার এগুলো মনে রাখবে, পরীক্ষা কিন্তু আসে এগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 14,
কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কি ছিল? কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কোনটা? শুধুমাত্র কলকাতা না, এটা কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি। কোনটা হবে অ্যান্সার? অনুশীলন, যুগান্তর, সহদি বা মুক্তি সংঘ, কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অনুশীলন সমিতি, হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠা হয়? 1902 সালে প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেন? দুইজনের নাম আছে, একটু বিতর্ক আছে, যেমন সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র, এরা দুজনেই কিন্তু যুক্ত ছিলেন এই প্রতিষ্ঠার সঙ্গে। তো সতীশচন্দ্র বসুকে প্রতিষ্ঠাতা বলা হয়, প্রমথনাথ মিত্রকে এই অনুশীলন সমিতির সভাপতি বলা হয়। ঠিক আছে, এবার অপশনে কখনো পরীক্ষা তোমাদের দুটো নাম থাকবে না, যে কোনো একটা নামই থাকবে, মনে রাখবে। ঠিক আছে, কি বললাম? সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র। ঠিক আছে, ওকে। যুগান্তর দল প্রতিষ্ঠাতা কে ছিল? বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কবে প্রতিষ্ঠা হয়? 1906 সালে প্রতিষ্ঠা হয় যুগান্তর দল। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন অবশ্যই মনে রাখবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন 15। কোশ্চেন 15 কি আছে? গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, আত্মারাম পান্ডুরঙ্গ। কোনটা হবে অ্যান্সার? গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1930 সালে প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা করেন। এইবার গদর পার্টির একটা পত্রিকার নাম কি? গদর পার্টির নিজস্ব পত্রিকার নাম কিন্তু গদরই ছিল। ঠিক আছে, ওকে। এবার বাকি অপশনগুলো একটু আমরা হালকা একটু জেনে নিই। লালা লাজপত রায় একজন কে ছিল? একজন চরমপন্থী নেতা ছিল। যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে 1928 সালে, যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে, সেই সময় যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের একজন উল্লেখযোগ্য মুখ ছিলেন হচ্ছে লালা লাজপত রায়। তখন তিনি স্লোগান দিয়েছিলেন যে ব্যাক টু সাইমন। ঠিক আছে, সাইমন গো ব্যাক, সরি, সাইমন গো ব্যাক, এই স্লোগান কিন্তু দিয়েছিলেন কিন্তু লালা লাজপত রায়। ওকে, পরবর্তীকালে তো সাইমন এই বিদ্রোহ এই বিরোধিতা করার সময় তার কিন্তু লাঠির আঘাত লাগে, প্রচন্ড আহত হয়, পরবর্তীকালে কিন্তু লালা লাজপত রায়ের মৃত্যু হয় কিন্তু। ঠিক আছে, ওকে। আর তার লেখা গ্রন্থের নাম হচ্ছে, ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, আনহ্যাপি ইন্ডিয়া। কি বললাম? আনহ্যাপি ইন্ডিয়া, লেখককে লালা লাজপত রায়। বাল গঙ্গাধর তিলক একজন বিখ্যাত চরমপন্থী নেতা, যার যার গ্রন্থের নাম হচ্ছে গীতা রহস্য, অ্যান আর্কটিক হোম ইন দ্য বেদাস। এছাড়া হচ্ছে তিনি মারাঠা এবং কেশরী পত্রিকা ছিল তার। তিনি হচ্ছে শিবাজি উৎসবের সূচনা করেন। এগুলো পরীক্ষা আসে, এগুলো প্রশ্ন। ঠিক আছে, আত্মারাম পান্ডুরঙ্গ কে ছিল? 1867 সালে আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কোথায়? মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন 16। নিম্নের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন? কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন? নীলাম সঞ্জীব রেড্ডি, রাজেন্দ্র প্রসাদ, শঙ্কর দয়াল শর্মা, নান অফ দিস। কোনটা হবে? কে, কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন? কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার দেখে নেবো, নীলাম সঞ্জীব রেড্ডি কিন্তু প্রথম রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ঠিক আছে, ওকে। এবং মনে রাখবে, এই রাষ্ট্রপতির কথা কত নম্বর ধারায় উল্লেখ আছে? সংবিধানের 52 নম্বর ধারায় কিন্তু আমাদের ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, সেটা উল্লেখ আছে সংবিধানের 52 নম্বর ধারাতে উল্লেখ আছে। ঠিক আছে, এবং এই রাজেন্দ্র প্রসাদ কে ছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ঠিক আছে, চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন 17। কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করে? কোন অধিবেশনে? কোনটা হবে অ্যান্সার? দেখে নেবো, কলকাতা, মুম্বাই, দিল্লি, লাহোর। কোন অধিবেশন? লাহোর অধিবেশন, 1929 সাল। 1929 সালের লাহোর অধিবেশনে কিন্তু কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি করেছিল। এবং পূর্ণ স্বাধীনতা যখন এই দাবিটা করা হয়, সেই সময় কংগ্রেস সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু। মনে রাখবে, কংগ্রেস সভাপতি ছিল। ওকে, তো এই সময় 1930 সালে, এই সময় 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেস কিন্তু প্রথম লাহোরের রাভি নদীর তীরে কিন্তু প্রথম ভারতের স্বাধীনতার প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কিন্তু উত্তোলন করা হয় 1930 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, রাভি নদীর তীরে। মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন 18।
রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কোনটা হবে অ্যান্সার? অলিগোসাইথিমিয়া, পলিসাইথিমিয়া, অ্যানিমিয়া, লিউকোমিয়া, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে পলিসাইথিমিয়া অ্যান্সার হয়ে যাবে। রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথিমিয়া বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 19। কোন গ্রহের কোন উপগ্রহ নেই? বুধ, শনি, বৃহস্পতি, নান অফ দিস। কোনটা হবে? কোন গ্রহের কোন উপগ্রহ নেই? কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বুধ। মনে রাখবে, বুধ এবং শুক্র এই দুটো গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই, বুধ আর শুক্র। ওকে, এর পরীক্ষা আসতে পারে সব থেকে বৃহত্তম, সব থেকে বেশি উপগ্রহ কোনটা, মানে কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে, কোনটা অ্যান্সার হবে? শনি। মনে রাখবে, ঠিক আছে, শনির কিন্তু সব থেকে বেশি উপগ্রহ আছে। কয়টি আছে? 146টি আছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু হবে না, কারণ রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে রিসেন্টলি বেড়ে গেছে হচ্ছে শনির বর্তমানে 146টি উপগ্রহ, সব থেকে বেশি উপগ্রহ শনির। ওকে, শনির একটা বিখ্যাত উপগ্রহের নাম, শনির সব থেকে বড় উপগ্রহের নাম কি? নাম হচ্ছে গ্যানিমিড। মনে রাখবে, শনির সব থেকে শনির সব থেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। টাইটান। ওকে, শনির সব থেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। আর বৃহস্পতির উপগ্রহের নাম কি? গ্যানিমিড, যেটা হচ্ছে সৌর জগতের সব থেকে বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড, যেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। ঠিক আছে, ওকে। আর টাইটান কার উপগ্রহ? টাইটান হচ্ছে শনির উপগ্রহ। চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন 20। চম্বল নদীটি কোন নদীর উপনদী? চম্বল নদী গোদাবরী, যমুনা, সবরমতী, কাবেরী। কোনটা হবে? কোন নদীর উপনদী? চম্বল। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কিন্তু হয়ে যাবে যমুনা। যমুনা নদী হচ্ছে চম্বল নদীর উপনদী। ঠিক আছে, এবার পরীক্ষা আসতে পারে যমুনার হচ্ছে উৎপত্তি কোথায়? যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি যমুনার। যমুনার তীরে কোন কোন শহর অবস্থিত? দিল্লি অবস্থিত যমুনার তীরে, আগ্রা অবস্থিত যমুনার তীরে, মথুরা শহর অবস্থিত যমুনার তীরে অবস্থিত। অপশন এ কি আছে? গোদাবরী। গোদাবরীর তীরে, গোদাবরী হচ্ছে উৎস কোথায়? পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে, পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গে উৎপত্তি কিন্তু গোদাবরী। ওকে, এবং গোদাবরীটা হচ্ছে, গোদাবরীর তীরে কোন শহর অবস্থিত? নাসিক, কিন্তু গোদাবরীর তীরে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। সবরমতী উৎপত্তি কোথায়? আরাবল্লী পর্বত, উৎপত্তি হচ্ছে আরাবল্লী পর্বত, উৎপত্তি হচ্ছে সবরমতী। ঠিক আছে, কাবেরী উৎপত্তি কোথায়? পশ্চিমঘাট পর্বতের হচ্ছে পশ্চিমঘাট পর্বতের তালকাবেরি থেকে। ঠিক আছে, মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গের তালকাবেরি থেকে উৎপত্তি হচ্ছে কাবেরী। ঠিক আছে, যা যা বললাম ইনফরমেশন এগুলো অবশ্যই মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন 21। পেনগঙ্গা কোন নদীর উপনদী? পেনগঙ্গা কোনটা হবে? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা, সবরমতী। কোন নদীর উপনদী হচ্ছে পেনগঙ্গা? কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে গোদাবরীর উপনদী পেনগঙ্গা। এবার গোদাবরীর উপনদী পেনগঙ্গা ছাড়া আর কি কি আছে? ওয়েনগঙ্গা আছে, ওয়ার্ধা আছে, মঞ্জিরা। কি বললাম? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা সব কিন্তু গোদাবরীর উপনদী। ঠিক আছে, গোদাবরীর উৎস তো এইমাত্র বললাম যে উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতে ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি। ব্রহ্মপুত্র উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে এই তিব্বতের মানস সরোবরের চেমাংদুং হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে ব্রহ্মপুত্রের উৎপত্তি। ঠিক আছে, গঙ্গার উৎপত্তি সবাই তোমরা জানো, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি। সবরমতীর উৎপত্তি একটু আগে বললাম, আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে কিন্তু সবরমতী নদী। ঠিক আছে, নেক্সট 22। সব থেকে নিম্নমানের কয়লা কোনটি? ভালো প্রশ্ন। সব থেকে নিম্নমানের কয়লা? পিট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, লিগনাইট। সব থেকে নিম্নমানের কয়লা কোনটি? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু হবে পিট। পিট কিন্তু সব থেকে নিম্নমানের কয়লা, যেটাকে হচ্ছে মানে গাছের ধ্বংস, মানে গাছের জীবাশ্ম থেকে কিন্তু পাওয়া যায় কিন্তু এই পিট কয়লা। ঠিক আছে, আর সব থেকে উন্নত মানের কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা। ঠিক আছে, আর পিট সব থেকে নিম্নমানের কয়লা। এবার পরীক্ষা আসতে পারে ভারত তথা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণ কি কয়লা পাওয়া যায়? বিটুমিনাস। মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের সব থেকে বিটুমিনাস কয়লা বেশি পাওয়া যায়। পরীক্ষা বারবারই প্রশ্ন আসে যে লিগনাইট কয়লাটা মেনলি কোথায় পাওয়া যায়? তামিলনাড়ুর নেভেলিতে লিগনাইট কয়লা কিন্তু পাওয়া যায়, তামিলনাড়ুর নেভেলিতে। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন মনে রাখতে হবে। চলো নেক্সট 23। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সিআর দাস, দাদাভাই নৌরোজি, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিডি সরকার। কে প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি। কত সালে প্রতিষ্ঠা করেন? 1866 এ প্রতিষ্ঠা করেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন।
ঠিক আছে, চলো নেক্সট 24। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। কার নিকট থাকেন যৌথভাবে দায়বদ্ধ? কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার দেখে নেবো আমরা। লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ। কত নম্বর ধারায়? 75-এর 3 নম্বর ক্লজে, 75-এর 3 নম্বর ধারা অনুসারে কিন্তু থাকেন। ঠিক আছে, এবং এবং হচ্ছে এটা হচ্ছে, এছাড়া হচ্ছে যদি বলি আমি ব্যক্তিগতভাবে কার কাছে দায়বদ্ধ থাকেন? কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন রাষ্ট্রপতির কাছে। যৌথভাবে বললে অ্যান্সার হবে কি? লোকসভার কাছে। ঠিক আছে, চলো নেক্সট। এবং আজকে ক্লাসে লাস্ট প্রশ্ন, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়? খসড়া কমিটি দেখে নেবো, দেখো অপশনগুলো ভালো করে দেখে নাও, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? খসড়া কমিটি কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যায় অপশন এ, 1947 সালে 29 আগস্ট গঠিত হয় খসড়া কমিটি গঠিত হয়। খসড়া কমিটি কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল টোটাল। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি তার প্রথম খসড়া বা প্রথম রিপোর্ট কবে প্রকাশ করে? 1948 সালের ফেব্রুয়ারি মাসে তার প্রথম খসড়া প্রকাশ করে, 1948 অক্টোবরে তার সেকেন্ড খসড়া প্রকাশ করে। ঠিক আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। তো যা যা বললাম ইনফরমেশন অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। আর যারা আমাদের আবাসিকে ভর্তি হতে চাও বা অন্যান্য ব্যাচে বা নতুন কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে নিও। ঠিক আছে, এবং ডিটেলসে জেনে নিও। চলো, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। চলো।